আমি গতদিন যে কেসটা বলতেছিলাম আজকে জাস্ট একটু আউটলাইন বলে নিই। কেসটা আমার একটা স্টুডেন্টের ছিল। সে সামহাও আমার কিছু ক্লাস করেছে, ইন্টারনিতেও ক্লাস করেছে। আমার সম্পর্কে সে ইনস অ্যান্ড আউট সবকিছুই জানে। তো সে যখন আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসলো তখন সে অত্যন্ত এক্সাইটেড ছিল। সে বলতেছিল যে, "স্যার আমি তো আপনার কথাগুলো মুগ্ধ হয়েই শুনতাম এবং বোঝার চেষ্টা করতাম। হোমিওপ্যাথি যে এত ডিপ লেভেলে চিন্তা করা যায়, সূক্ষ্মভাবে চিন্তা করা যায় এটা আমি আসলে কখনো বুঝতে পারিনি। আপনার আ ক্লাস, আপনার ব্যাখ্যা, আপনার ফিলোসফি গুলো আমাকে সত্যি বিমোহিত করেছে।" তো মূলত পেশেন্ট যখন আমার সামনে আসছিল তখন সে অনেক বেশি এক্সাইটেড ছিল। হ্যাঁ? অনেক বেশি এক্সাইটেড মানে থাকে না যে দীর্ঘদিনের একটা প্রতীক্ষা, হ্যাঁ? একটা প্রতীক্ষা। সেই প্রতীক্ষাকে যখন পেয়ে যাই তখন আমরা যে ধরনের এক্সাইটেড থাকি সেরকম এক্সাইটেড সে ছিল। ঠিক আছে? তার প্রবলেম আ ও মোটামুটি যেটা বলতেছিল সেটা হলো যে তার কনফিডেন্স লেভেল অনেক কম ছিল। তারপরে সে একটা চেম্বার দিয়েছে। আ চেম্বার যদিও তার শ্বশুরবাড়ি এলাকায় শ্বশুর মানে ফ্যামিলির সেরকম সাপোর্ট ছিল না। তো চেম্বারে যখন সে বসতো তখন সে অনেক লো ফিল করতো এবং সবসময় এক ধরনের প্রেশার অনুভব করতো। তো এই কথাগুলা যখন সে বলতেছিল তার এই মানে নেগেটিভ বিষয়গুলা, তার আ অসুস্থতা বা কষ্টের বিষয়গুলা তখন ১ম দিকে যে স্বতঃস্ফূর্ততা ছিল, যে জয়ফুলনেস বিষয়টা ছিল, সেটা ধীরে, ধীরে কেন জানি ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। হ্যাঁ? একদম আ মুখ দিয়ে যেন কথাই বাড়াচ্ছিল না। অন্যরকম মানে আ যেমন ওই যে মনে হচ্ছিল একটু আগেই যে পারসন কথা বলছে এই পারসনটা ঠিক অপোজিট আরেকটা পারসন। তো তার আ ইয়ে ছিল যে সে কি বলতেছিল, সে বলতেছিল যে কি বলতেছিল আমি ভুলে গেলাম। কারো মনে আছে? কি বলতেছিল? সে এম্বারাসমেন্ট এর বিভিন্ন কথা বলতেছিল। নার্ভাস হয়ে যাচ্ছিল। সেই কথা বলতেছিল। সে বলছিল যে তার শ্বশুর বাড়ির লোকজন সেরকম এডুকেটেড ছিল না। হ্যাঁ? সেই কারণে খুব বেশি চাপ ছিল না। কিন্তু ১ম থেকে শাশুড়ি তার সাথে যেটা হয় আমাদের সমাজ ব্যবস্থায়, তার উপরে একটু ডমিনেটিং করার চেষ্টা করত। হ্যাঁ, তাকে একটু চাপের মধ্যে রাখার চেষ্টা করত। তো এইরকম চাপের কারণে বেসিক্যালি তার কনফিডেন্স অনেকখানি কম ছিল। আমি জিজ্ঞাসা করছিলাম যে, "আপনি কি আসলে রোগীর ট্রিটমেন্ট ঠিকমতো করতে পারছেন না? এটা সমস্যা ছিল?" তখন সে বলতেছিল যে, "হ্যাঁ, স্যার আমি আসলে ট্রিটমেন্ট ঠিকমতো করতে পারতেছিলাম না। আম আমার আসলে অনেক বেশি চাপ অনুভব হতো রোগী দেখতে গেলে।" আ আর তার কষ্টের কথাগুলো বলছিল যে, শ্বশুরবাড়ির লোকজন হচ্ছে অত বেশি শিক্ষিত না, গৃহস্থ ফ্যামিলির। তাদের আচরণে তার খুব কষ্ট লাগতো। তো এই কথাগুলা বলার সময় তার মধ্যে এক ধরনের embarrassment মানে আমি পার্সোনালি দেখতে পেয়েছিলাম কথা বলার তো মানে সে আর কি বলছিল, তার পার্সোনালিটি বোঝার মতন আমরা কি দেখছিলাম যে সে শ্বশুরবাড়িতে মানে মন খুলে কথা বলবে এরকম লোকজন মানে কেউ তার ছিল না। ননদ বা থাকে না এরকম? ভাবির সাথে ননদের একটা ভালো রিলেশন থাকে একটা পর্যায়ে যেয়ে। সেরকম আ কেউ ছিল না। যে তাদের সাথে সে মন খুলে ইমোশনাল বিভিন্ন বিষয়গুলা নিয়ে কথা বলবে। সে যখন আপসেট হয়ে পড়তো ইমোশনালি তখন একদম চুপচাপ আ থাকতো আরকি। আর সে বলত যে সে বলছিল কি যে শ্বশুরবাড়িতে আমার কেউ নাই। শ্বশুরবাড়িতে মানে তার কথা শেয়ার করার মতন কোনো বন্ধু নাই। এমনি সে রিজার্ভ টাইপের মানুষ। এমনি সে কম কথা বলে, কম লোকের সাথে মেশে বা কম ইন্টারেকশন করে। তারপরে আবার আ গৃহস্থ পরিবারে বিয়ে হয়েছে। সেখানে তার মনের মতো সেরকম কাউকে শেয়ার করার মতন কাউকে পাচ্ছিল না। মেয়েটা বলতেছিল যে, "স্যার আপনার সাথে আমি একদম ফটাফট কথা বলে ফেলতেছি।" হ্যাঁ? তো সে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ ইউস করছিল। একদম লোকাল ল্যাঙ্গুয়েজ। ফটাফট আমি বলে ফেলতে পারছি। কারণ আমার কাছে মনে হচ্ছে আপনি আমার কথা বুঝতে পারছেন। এই কথাগুলা যখন সে বলতেছিল তখন আবার আগে যে embarrassment এর যে মুখ ছিল মানে যখন শ্বশুর-শাশুড়ি শ্বশুরবাড়ির নেগেটিভ বিষয়গুলা নিয়ে কথা বলতেছিল। সে চেম্বারে রুগী দেখতে যেয়ে সে পারতেছে না, লো ফিল করছে। এই যে embarrassment, এই embarrassment এর যে বিষয়গুলা সেই সময় একদম টোন ছিল লো, একটু চিবায়ে, চিবায়ে। এবার সে যখন মানে আবার কথা বলতে, বলতে যখন আমার দিকে চলে আসলো যে, "স্যার আপনার সাথে আমার কথা বলে না খুব ভালো লাগছে। আপনি আমার মনের কথাগুলো বলছেন।"
আমার মনের কথাগুলো আমি যে কাউকে বলতে পারছি, এই বলে আপনি যে বুঝছেন এটাতে আমার মনটাকে অনেক হালকা করে দিচ্ছে। হ্যাঁ? এই কথাগুলা যখন বলতেছিল তখন আবার টোনটা হাই হয়ে গেল। এই যে টোনের মানে ভয়েসের যে টোন এইটার আপ ডাউন, আপ ডাউন এই আপ ডাউন, আপ ডাউন দিয়েও কিন্তু আ আমরা অনেক কিছু পেতে পারি। তো যাক আমরা মেয়েটার পার্সোনালিটি বুঝার চেষ্টা করছিলাম। হুম? তো আ সে আর কি বলছিল? সে বলতেছিল যে, আ "স্যার আ আমি মানে আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে, "আপনি কি নিজে, নিজে কোনো ওষুধ খাননি?" আমরা তো কি করি? আমরা আমার তো অনেক স্টুডেন্ট আছে তাদেরকে দেখি। কিছু হলো আর না হলো। মনে হলো সাথে, সাথে অ্যাকোনাইট খেয়ে ফেলল। কিছু হলো আর না হলো মনে হলো আরেকটা ওষুধ খেয়ে ফেলল। একটু গ্যাস হলো একটু নাজমনিকা খেয়ে ফেলল। একটু পেট ভার হলো একটু কার্বোভেজ খেয়ে ফেলল। মানে হোমিও শিখলে স্টুডেন্টদের মধ্যে এটা খুবই বেশি পাওয়া যায়। একটা করে পড়ছে আর মনে করে যে এটাই আমার মেডিসিন। আর ওটাই খাওয়া শুরু করে দেয়। তো যাক উনাকে যখন জিজ্ঞাসা করলাম, "আপনি কিছু খেয়েছেন?" "না, না স্যার আমি ওষুধ খাইনি।" "তা আপনি কেন খাননি?" তখন বলল, "আমার তো আসলে অন্য কোনো অ সমস্যা হয়নি। আমি যে একদম ডিপ্রেশন এ চলে গেছি বা মানে আমার উল্টাপাল্টা চিন্তা আসছে, আমি নিজেকে সামলাতে পারতেছি না, এরকম না। মানে প্যাথোলজি তো আমার গ্রো করেনি। তো এই কারণে আমি ওষুধ খাইনি। আমার একটু কনফিডেন্স বাড়ানো দরকার। আমি রুগী দেখতে গেলে এনক্সাইটি চলে আসে। অ্যা আমি রোগীদের সামনে নিজেকে ছোট অনুভব করি, টেনশন ফিল করি। সেইটা যাতে আমি কাটিয়ে উঠতে পারি, এই কারণে আমি আপনার কাছে আসছি। আমি বেসিক্যালি অ্যা নিজে, নিজে কোনো ওষুধ খাইনি। সে এভাবে বলছিল। তো আ মানে সে বেসিক্যালি আ মানে কি বলবো? এক ধরনের তার মধ্যে একটা চাহিদা ছিল, একটা চাওয়া লঙ্গিং একদিন একজন বলছিলেন আমার গত ক্লাসে কে যেন বলছিলেন। লঙ্গিং একটা লঙ্গিং ছিল। হ্যাঁ? যে আমাকে কেউ শুনুক, আমাকে কেউ তো আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে, "আপনার হাসব্যান্ড এর কি অবস্থা? সে কি শিক্ষিত সম্ভবত?" বলছে, "হ্যাঁ, সে শিক্ষিত। কিন্তু সে হচ্ছে ওপেন মাইন্ডেড না। সে সেকালে আর গ্রামের ছেলে যেরকম হয় অত বেশি রিজার্ভ টাইপের, হ্যাঁ? এবং খুব বেশি কুসংস্কারাচ্ছন্ন। তার শ্বশুর-শাশুড়িও হচ্ছে তার মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি হচ্ছে অনেক অন্ধবিশ্বাসী। জাদু-টোনা বিশ্বাস করে, ঝাড়ফুঁক, কবজ এগুলা বিশ্বাস করে। আর সে আবার ওগুলা বিশ্বাস করে না। এই মহিলাটা। সে হলো প্র্যাকটিক্যাল, হ্যাঁ? তো এই যে এটা হলো এই মানে আমি এগুলা কেন বলতেছি? এটাতে বোঝা যায় যে আসলে তার সাথে ওই আন্ডারস্ট্যান্ডিং টা তার আ শ্বশুরবাড়ির কিরকম। এই বিষয়গুলো এইটা ছিল অ আ তার আর এরপরে আরেকটা কথা বলছিল যে আ সে একটা সময় ওষুধ খেয়েছে। তার অ্যানাল ফিশার এর সমস্যা ছিল। একসময় সে মেন্টালি যখন বেশি আপসেট থাকতো তখন ওই অ্যানাল ফিশার এর সমস্যা ছিল। তো ওর জন্য তার আবার এক আ সহপাঠী যে আগে থেকেই প্র্যাকটিস করতো। আমাদের কলেজগুলোতে আবার হয় কি আগে প্র্যাকটিশনার এরকম অনেক ডাক্তার মানে স্টুডেন্ট পাওয়া যায়। যে আগে প্র্যাকটিস করছে ৪-৫ বছর ধরে এবার এসে সে ডিগ্রি নিতে আসছে। তো সেরকম তার একজন আ ছিল আ সহপাঠী ছিল। তার কাছ থেকে সে অ্যানাল ফিশার ওষুধ খাইছে রেগুলার। তো যখন খায় তখন ভালো থাকে। আবার হয়। কিন্তু গত কিছুদিন থেকে ২ সপ্তাহ থেকে তার আ ফিশারের সমস্যাটা অনেক বেশি আবার দেখা গেছে। তো তার ধারণা যে ইমোশনালি যখন সে অনেক বেশি ডিপ্রাইভড থাকে, তার ইমোশনাল যখন অনেক বেশি সাপ্রেসড হয়ে যায় তখন তার অ্যানাল ফিশারের সমস্যাটা বেড়ে যায়। তো এইটা মোটামুটি ছিল গতদিনের পেশেন্টের আ কি বলবো? আ বক্তব্য। তো তাকে বেসিক্যালি জেলসিমিয়াম 30 দেওয়া ছিল। জেলসিমিয়াম 30 দেওয়ার পরে তার অবস্থা আ মানে তার অবস্থা মানে মানে সে আমাকে ২ দিন পরে ফোন দিল। ফোন দিয়ে বলল যে, "স্যার আ মানে আমি আপনার কাছ থেকে আপনার সাথে যখন কথা বলতেছিলাম তখনই তো আমার মনে হচ্ছিল যে আমার ৫০% ৫০% আমার ভালো লাগা শুরু হয়ে গেছে। আমি শান্তি পাচ্ছি সব। আর আ এই ২ দিনে আমি যেটা বুঝলাম যে আমার মাথার মধ্যে যে উল্টাপাল্টা কথাগুলো আসতো, এক ধরনের পেশেন্টের সামনে বসতে এক ধরনের নার্ভাসনেস আসতো। সেগুলো একদম মনে হচ্ছে কুল ডাউন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ? তো আ আমি স্ক্যাটার্ড হয়ে পড়তাম। রুগীর কথা উম আ
মাথার মধ্যে আসতো না। একটু বেশি ইয়ে হলে তারপরে শ্বশুর বাড়িতে মনে হতো এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না। এই টাইপের নানান ধরনের চিন্তা ভাবনাগুলো আসতো। সেগুলো একদম মনে হলো নাই হয়ে গেল। মানে এই ২ দিনে তো একদম আমি খুবই বেটার ফিল করলাম। আর আমি আপনার কাছে যখন যাচ্ছিলাম তার আগে থেকেই আমি চেষ্টা করছিলাম পড়ালেখায় কনসেনট্রেট করার। আমি এক গাদা বই কিনে রাখছি। বইগুলো উল্টাবো। আমি বই নিতেই পারতাম না। মনোযোগ দিয়ে পড়তেই পারতাম না। অনেকদিন ধরে চেষ্টা চালাচ্ছিলাম। পুরোপুরি বইয়ের মধ্যে আমি মনোনিবেশ করব। কিন্তু আমি করতে পারতাম না। কিন্তু এই কেন জানি না এই ২ দিন থেকে আমার আর এই সমস্যা হচ্ছে না। আমি বই নিয়ে পড়তে পারছি। আমার পড়ালেখা আবার শুরু হয়ে গেছে। তো যাক আমি বললাম, "ভালো তাইলে আপনি ২ নম্বর ওষুধটা চালান। এরপরে আপনি আমাকে আবার ২ দিন পরে ফোন দেন ২-৩ দিন পরে।" তো আবার ২-৩ দিন পরে সে ফোন দিয়ে বলছে, "স্যার আমি তো এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি।" এবার সবচেয়ে বড় বিষয় হলো যে আমার পিরিয়ড এর সময় অনেক বেশি ডিসমেনরিয়া আরকি অনেক বেশি পেইন হতো। প্রচন্ড পেইন। আমাকে একদম চেপে ধরে বসে থাকতে হতো। এটা কিন্তু আমার কেস টেকিং এর সময় বলেনি। মানে ২য় বার ফোনে সে আমাকে বলছে যে, প্রচন্ড পেইন হতো। তো গতদিন থেকে হইছে এই পর্যন্ত কোন পেইন উঠেনি, কোন প্রবলেম আমি বুঝতে পারছি না। একদম বিয়ের আগে শুরুতে আমার যেরকম পেইনলেস পিরিয়ড হইতো, সেইটা সেরকম আমার হচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, "আর কি পরিবর্তন বোধ করছেন?" চিন্তাভাবনা বা মেন্টালি আমরা একটু জিজ্ঞাসা করি যে, "মানসিকভাবে আপনি কেমন বোধ করছেন?" তো স্যার একদম নরমাল যেরকম রুটিন ওয়ার্ক আছে সেগুলো আমি একদম করতে পারছি। আমার চিন্তাভাবনা এদিক ওদিক ডাইভার্ট হচ্ছে না। মন একদম শান্ত হয়ে থাকে। তো বিষয় কি জানেন? যে ওষুধ সিলেকশন যদি ঠিক থাকে তাহলে আপনি কোন কারণে ওষুধ দিলেন সেটা তো বটেই, রুগী তো ওই কারণেই আসে। সেটা তো যাবেই। তার সাথে রুগী যে কথাগুলো আপনাকে বলেনি, সেগুলো যেতে বাধ্য। আমাদের এখানে যারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করেছেন ডেফিনিটলি আপনাদেরও এই অভিজ্ঞতা আছে। দিয়েছেন কথার কথা মাথা ব্যাথার ওষুধ, এখানে এক গাদা আঁচিল ছিল সেগুলো ঝরে পড়ে গেছে। এগুলো আমরা কিন্তু হরহামেশাই দেখতে পাই। তো আঁচিলের জন্য একটা ওষুধ, চুল পড়ার জন্য একটা ওষুধ, পেটে ব্যথার জন্য একটা ওষুধ। এইটা আমাদের হোমিওপ্যাথিতে প্রয়োজন হয় না। শুধুমাত্র আমাদের প্রয়োজন একটা সিমিলিমাম দেওয়ার। একটা যদি আমরা সিমিলিমাম দিতে পারি তাহলে আপনারা বুঝতে পারবেন যে তার সবকিছু ধীরে যাবে। এখন ঘটনা হচ্ছে কতদিন মেডিসিনটা কাজ করবে। তো এর জন্য আমাদের সেকেন্ড প্রেসক্রিপশন ফলো আপ এই বিষয়গুলো আছে সেগুলা আমাদের সিস্টেমেটিক ওয়েতেই হওয়া উচিত। আচ্ছা, আরেকটা জিনিস আমার একটু নোট করা আছে সেটা আমি রুগীকে বলছিলাম, এটাও প্রয়োজন হবে আমার এনালাইসিস এর জন্য। সেটা আমি বলছিলাম আসলে আপনার আ মানে চাহিদাটা কি? আপনি আসলে কি চান আমার কাছ থেকে? উনি তো আমার কাছে বেসিক্যালি কোন অসুখ নিয়ে আসেনি। সে তো আমাকে ডিসমেনোরিয়ার কথা বলেনি। সে তো আমার মাথা ব্যাথার কথা বলেনি, কোমর ব্যাথার কথা। সে আমাকে খালি বলছিল, "স্যার আপনার কাছে আমি মেলা দিন ধরে মানে আসবো আপনাকে পেয়ে তো মনে হচ্ছে যে আমি একটা যক্ষের ধন পেয়ে গেলাম।" এটা বলতেছিল। আর দ্বিতীয়ত বলতেছিল যে, "আমি রুগী দেখতে পারতেছি না, কনসেনট্রেট করতে পারতেছি না, পড়ালেখা করতে পারতেছি না, উল্টাপাল্টা চিন্তা আছে।" এটাই তো ছিল তার আসলে এই মূল আলোচনার সারাংশ। তাই না? এর বাইরে কিন্তু কথা বলেনি। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, "আসলে আপনি চানটা কি?" হ্যাঁ? তো রুগী বলতেছিল যে, "স্যার আমার মনে হয় যে আমার সাথে এমন কেউ থাকুক যে আমাকে বুঝুক। মানে আমার পেরেশানি বুঝুক, আমার কমজোরি বুঝুক। হ্যাঁ? মানে এমন না হোক যে আমার আ বুঝ অনুযায়ী আপনি না বুঝেই কথা বলা শুরু করে দিলেন। বা কেউ আমার বিষয়ে কোনো ফয়সালা করুক। এটা আমি চাই না। আমি চাই আমার মনে যা আছে আমার মতন করে বুঝুক। তার মতন করে বুঝলে হবে না।" মানে সে এই কথাটা বুঝাচ্ছে। হ্যাঁ? আ আর তার মনের মধ্যে যে ফয়সালা সে সিদ্ধান্ত নিছে সেটা আমার উপরে চাপাক, এটা আমি চাই। কিন্তু একদম স্পষ্টই কথাগুলো। মানে কি? মানে রুগী তার পেরেশানির সময় এমন একটা মানুষের সাপোর্ট পেতে যায়, যে হচ্ছে ঠান্ডা মাথায়, ঠান্ডা মস্তিষ্কে, হ্যাঁ? ঠান্ডা মস্তিষ্কে তার কথার উপরে ধ্যান দিক এবং আ শুধু তার কথায় ধ্যান দিক। তার শাশুড়িরা কি করত? তার ভুল খুঁজে বাইর করত। এই এটা এখানে কেন? এটা এরকম লবণ দাওনি কেন? বা দেখা যাচ্ছে যে ননদ বা অন্য যারা আছে তাকে নিয়ে হাসি মজাক করত। এইটা সে চাইতো না। সে চাইতো আমাকে সাপোর্ট দিক। আমার সামনের জন যদি তার কথা ঠিকমতো বুঝতে পারে, ধরেন যে আমার কথা আপনি বুঝতে পারছেন। আমার চাহিদা যদি আপনি বুঝতে পারেন, তাহলে কি? তার মানে আমি আপনার কাছ থেকে সাপোর্ট পাবো। আর আপনি যদি আমার কাছে আমার কথা আমাকে নাই বুঝেন, তাহলে আপনার কাছ থেকে আমি কি সাপোর্ট পাবো? তার চাহিদাটা ছিল এটাই। আমি কি বুঝাতে পারলাম? এই মহিলাটার এতক্ষণের কথার ইয়েটাই হলো এরকম যে আমাকে বুঝুক।
আমাকে বুঝে আমাকে আমার মতন করে ইয়ে করুক। তাদের একটা ডিসিশন আমার উপরে চাপাই দিক এইটা না। আমি এটা চাই না। হ্যাঁ? তো তার মানে কি? তার মানে হলো যে তার সামনে যে থাকতেছে তার কথা যাতে বুঝতে পারে, তার কাছে এটাই হলো সাপোর্ট পাওয়ার মতো। খুব ভালো করে বুঝেন, সূক্ষ্মভাবে বুঝেন। এটাই কিন্তু পজিটিভ লাইট। ওই যে আমাদের গ্রেট মাস্টার এম এল সেগাল কি বলেছেন? লাইট ডিজায়ার ফর পজিটিভ লাইট। এটাই হলো পজিটিভ। পজিটিভ লাইটটা বুঝতে পারলে আর জেলসিমিয়ামের কোনো কিছু চেনার দরকার নাই। এই পার্সন, এই মেয়েটা এমন একজনকে খুঁজছে, এমন একজনকে চাচ্ছে, এমন একজনকে পেতে চাচ্ছে যে তাকে ভালোভাবে বুঝুক, যে তার ভুল না ধরুক, যে তাকে নিয়ে হাসি মজা না করুক, এরকম পার্সনকে চাচ্ছে, এমন একজনকে চাচ্ছে। এটাই হলো লাইট ডিজায়ার ফর পজিটিভ, পজিটিভ লাইট। ঠিক আছে? যখন পেশেন্ট এরকম পজিটিভ লাইট পাবে, তার চাহিদা অনুযায়ী পেতে থাকবে, যেমন আমার কাছে মেয়েটা পাচ্ছিল, তো তখন হবে কি এই পার্সনের মনোবল অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। তার মনের ভিতরে মানে আপনি যদি তাকে সেই পজিটিভ লাইটটা দিতে পারেন তাহলে দেখবেন যে তার মনের ভিতরে যত কথা আছে সব একদম উজাড় করে আপনাকে দিচ্ছে, একদম উজাড় করে আপনাকে দিচ্ছে। আর এই পজিটিভ লাইটটাই তার কাছে ওষুধ। আমি তাকে ওষুধ না দিলেও কি সে কি বললো যে 50% মনে হচ্ছে ভালো হয়ে গেছে, 50% ভালো হয়ে গেছে, মানে কি এই কথাটাই, এই সাপোর্টটাই একদম ওষুধের মতন কাজ করছে। এবং এই ওষুধ মানে এই লাইটটা তাকে সামনের দিকে অগ্রসর হওয়ার যে শক্তি লাগে সে শক্তিটা তাকে দিচ্ছে। এই শক্তিটা তার ইচ্ছা শক্তির সাথে, উইল পাওয়ারের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে? এই জন্য কোনো কাজ করার জন্য জেলসিমিয়াম ব্যক্তি তার ইচ্ছা শক্তিকে শক্তিশালী করে রাখে। তো ওই যে আমি এর আগে উদাহরণ বললাম, অফিস যাওয়ার আগে মনে করছে যে না আমাকে তো অফিস যেতে হবে, বস আজকে একটা শিডিউল আছে, আমাকে প্রেজেন্টেশন দিতে হবে, আমাকে যেতেই হবে। একদম শক্তি নিয়ে সে যখন উঠে দাঁড়াতে গেল, মাসল কি করলো? তার মাংসপেশি শক্তি ছেড়ে দিল, ধস করে পড়ে গেল। তাই না? আমি সেদিন বলছিলাম এই জিনিসটা হয়। তাহলে জেলসিমিয়াম তার ইচ্ছা শক্তিকে শক্তিশালী করে, একদম ফোর্সফুলি শক্তিশালী করে। ঠিক আছে? তখনই সে নিজেকে শক্তিশালী হিসেবে দাঁড় করাতে পারবে। মানে কাজ করতে পারে, যে কাজ সে করতে চায় সে করতে পারবে। কিন্তু ইচ্ছা শক্তি কতক্ষণ এইভাবে সম্ভব? অনেকক্ষণ সম্ভব না। কারণ সবকিছুর লিমিটেশন আছে। অনেক বেশি শক্তি সঞ্চার করছে, তার মানে শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে। এবার ক্ষয় হতে লাগলে সে ধীরে ধীরে একদম এক্সহস্টেড হয়ে পড়ছে, হয়ে একদম ধপাস করে উল্টে পড়ে যাচ্ছে, দুর্বল হয়ে পড়ছে। ঠিক আছে? এই কারণেই জেলসিমিয়ামের কোনো না কোনো শক্তপোক্ত মজবুত সাহারার প্রয়োজন হয়, সহযোগে সাপোর্টের প্রয়োজন হয়। জেলসিমিয়াম হোল্ডিজার তো এমনি হয় না। বুঝতে পারছেন না? সে কি করলো, মানে চেষ্টা কি, সে নিজের মনোবল দিয়ে সে শক্তি সঞ্চার করে একদম শক্তি করে বডিটাকে ধরে রাখছে। কিন্তু কতক্ষণ ধরে রাখবে? ধীরে ধীরে তার শক্তিটা কমতে থাকছে। এই যে কাঁপতেছি আমি, কমতে 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 এক সময় শক্তি ছেড়ে দিল, ধপাস করে পড়ে গেল। কিন্তু সে যদি একটা ভালো সাপোর্ট পায়, একটা ভালো সাহারা পায়, তখন এবং যে সাহারাটা তার প্রয়োজন অনুযায়ী তাকে সাপোর্ট দিবে, সেটা শারীরিক ভাবে হতে পারে। কিরকম শারীরিক ভাবে হতে পারে? কারণ কেউ হাত দিয়ে তাকে ধরে সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ? দুর্বল ব্যক্তি আমরা কি করে হাত দিয়ে ধরলে পারে না? নড়তেই পারছিল না, তাকে আপনি হাত দিয়ে ধরলেন, এর বগলের নিচে হাত দিয়ে টানলেন, তাহলে তখন সে দাঁড়াতে পারবে, সামনের দিকে যেতে পারবে। ঠিক আছে? তো এটাও একটা বিষয় জেলসমিয়াম পেশেন্টের টর্পর হয়ে যাওয়ার। কারণ সে মানসিক উইল পাওয়ার দিয়ে বডিকে প্রেসারাইজড করে তার শক্তিটাকে বুস্ট করে মাংসপেশিগুলোকে শক্তি ইয়ে করে। কিন্তু অনেক বেশি বুস্ট করতে যায় তো একটা সময় যায় তার শক্তি ডাউন হয়ে পড়ে। মানে একদম ঝিমে পড়ে, একদম টর্পর হয়ে পড়ে। হয়তো আমি টর্পর নিয়ে বলেছি, টর্পর নিয়ে আজকে আর আলোচনা করছি না। এই যে কথাগুলো বললাম এতক্ষণ, জেলসিমিয়াম পেশেন্ট কিভাবে শক্তি শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পরে জেলসিমিয়াম পেশেন্ট কিভাবে আপনার একটা শক্তপোক্ত মানুষের সাপোর্ট নিতে চায়, এটা নিয়ে আমাদের রেপার্টরিতে অনেকগুলো রুব্রিক্স আছে। আপনারা খুঁজে নিলে এটা পাবেন। যেমন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা রুব্রিক্স, একই ধরনের একই টাইপের রুব্রিক্স। এটা হলো এই যে ক্লিনজিং পার্সোনাল ফার্নিচার টু ক্লিনজিং চিলড্রেন ইন grabs the nuts when carried, হ্যাঁ, তারপরে ক্লিনজিং হেল্ড ওয়ান টু বি, এইরকম আরো অনেকগুলো রুব্রিক্স আছে। তো এই রুব্রিক্স গুলা আমরা বুঝবো, ধীরে ধীরে বুঝবো। তো প্রথম যে রুব্রিক্সটা আমরা নিব সেটা হলো লাইট ডিজায়ার ফর। লাইট ডিজায়ার ফর আমরা সবাই জানি, লাইট ডিজায়ার ফর মানে কি, আমরা কি
কি জানি শুনি। লাইট ডিজায়ার ফর মানে কি? হোয়াট ইজ লাইট ডিজায়ার ফর? শোনা যায় না? আশা, কোনো কিছু আশা, কোনো কিছু আশা। আর অন্ধকার থেকে বের হতে চাই। জি, অন্ধকার থেকে বের হতে চাই, রোগ থেকে মুক্তি পেতে চাই। মুক্তি পেতে চায়, হালকা হতে চায়, তাই না? লাইট হচ্ছে হালকা হতে চায়, লাইটকে জানতে চাই, তাই না? আমরা তো এই লাইট গুলোর অর্থটা এতদিন শিখে এসেছি বিভিন্ন মেডিসিনে। বেলেডোনা কি করতে চায়? হালকা ফুলকা থাকতে চায়, তাই না? স্টামোনিয়াম কি করতে চায়? স্টামোনিয়াম লাইট কেন হতে চায়? সে জানতে চায়, তাই না? এইরকম আর কি। তো আমরা এখানে কি করলাম? আরেকটা লাইট, লাইট মানে হচ্ছে এটা লিখে নিতে পারেন। রুগী প্রকাশ করতে চায়। প্রকাশ করা মানে কি? প্রকাশ পাওয়া বলি না? প্রকাশ পায়, প্রকাশ পাক। প্রকাশ, এটাও একটা লাইটের অর্থ। যে কোনো প্রকার প্রকাশ ব্যক্তির মধ্যে খুশি বা প্রশান্তি প্রদান করে। খুশি বা প্রশান্তি প্রদান করে। ব্যক্তির জীবনকে সহজ করে তোলে। যাতে তার আত্মিক প্রশান্তি হয়, আত্মাতে প্রশান্তি হয়। তাহলে প্রকাশ পাওয়াটাও হলো লাইট ডিজায়ার ফর। তো মহিলা কি ছিল? মহিলা হচ্ছে একদম ডাইরেক্ট আমার স্টুডেন্ট এবং সে কিছু ক্লাস করেছে, যদিও আমাদের কলেজগুলোতে সেরকম নিয়মিত ক্লাস স্টুডেন্টরা করতে চায় না। তো সে কিছুটা ক্লাস করেছে, অনলাইনেও ২-৪টা ক্লাস আপনাদের সাথেও করেছে। এই কারণে সে আমার সম্পর্কে মানে কিছু জানতো এবং আদার্স টিচারদেরও তো সে ক্লাস করেছে। তো ডেফিনেটলি সে কিছু তো ডিফারেন্সিয়েট করতে পেরেছে অন্য টিচারদের সাথে। তো তার আমার প্রতি তার মনের মধ্যে একটা বেশ ভালো শ্রদ্ধাবোধ ছিল। তার বিষয়ে সে আমার সাথে কথা বলবে এই প্রবলেম গুলা নিয়ে। এটা তার মনের মধ্যে দীর্ঘ সময়ের একটা খায়েশ ছিল। একটা ইচ্ছা তৈরি ছিল। আমরা যেটাকে বলি খায়েশ থাকে। আমরা কি বলি? লঙ্গিং বলি না? লালসা। আমি ১ম এ কি বলছি? সে আমার সাথে ক্লাসে একদিনও কথা বলেনি। ইন্টারনেটেও একদিনও কথা বলেনি। অনলাইনে তো কথা বলার প্রশ্নই আসে না। কিন্তু সে আমার সাথে কথা বলতে চাচ্ছিল। আমার সাথে দীর্ঘদিন ধরে তার প্রবলেম নিয়ে কথা বলতে চাচ্ছিল। এইটা হলো এক ধরনের লালসা। এটা হলো লঙ্গিং। হ্যাঁ? এটাকে আমরা লঙ্গিং বলি। একটা ব্যক্তির মধ্যে তৈরি হওয়া একটা অতিরিক্ত ইচ্ছা, যেটা পূর্ণ হওয়ার পরে ব্যক্তির মধ্যে অত্যাধিক প্রশান্তি অনুভূত হয়। দীর্ঘদিন ধরে আপনার মনে হচ্ছে যে আমি প্রধান উপদেষ্টার সাথে একটু হ্যান্ডশেক করব। অনেক দিনের আমার খায়েশ, কোন একটা বাই দা বাই তার সাথে আমার হ্যান্ডশেক করার সুযোগ হলো। তাহলে তখন কি হবে? আমি কি কোটিপতি হয়ে গেলাম? হলাম না। কিন্তু মনের মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভূত হচ্ছে। হ্যাঁ, একটা প্রসন্নতা অনুভব হচ্ছে। ঠিক আছে? তো কিন্তু একটা জিনিস হয় কি? এই ধরনের প্রসন্নতা ব্যক্তি কিন্তু সবার সামনে পুরোপুরি ব্যক্ত করতে পারে না। এটাও কিন্তু বলতে পারে না। হ্যাঁ? যে আমি আপনাকে পেয়ে প্রসন্ন হয়ে গেলাম। আমার এটা একটা ছিল। এটা হয় কি তার প্রকাশভঙ্গিতেই বোঝা যায়। এই ইচ্ছা পূরণ হতেই, যখন ইচ্ছাটা পূরণ হয়ে যাবে তখন বোঝা যায় যে তার মনটা এক ধরনের কি বলবো প্রশান্তি, এক ধরনের সুকুন, এক ধরনের হালকা ভাব চলে আসে। এটাই হলো লাইট হয়ে যায়। তার হৃদয়ে মনে হচ্ছে একটা অনেক দিনের একটা চাওয়া, লালসা, ওটা একটা চাওয়া, একটা বোঝার মতো, সেটা একদম হটে যায়। তখন ব্যক্তি অনেক বেশি সুখ অনুভব করে, অনেক বেশি শান্তি অনুভব করে। এইজন্য এই ভাবনাটাকে, সে আমার সাথে দেখা করলো, কথা বললো, এইটাকে আমরা লাইট ডিজায়ার করে নিতে পারি। প্রকাশ চাই। ঠিক আছে? তাহলে লাইটের আরেকটা মানেও কিন্তু আজকে আমরা শিখে ফেললাম। ঠিক আছে? তো রুবি বলছে, স্যার আপনার বেশ কয়েকটা ক্লাস করছি, অনলাইনেও কয়েকটা ক্লাস করছি। আপনার ক্লাস দেখার পরে আমি আসলেই প্রেরণা পেয়েছি, অনেক অনুপ্রাণিত হয়েছি। আমি তো আগে মনে করতাম যে বায়োকেমি ফাইল বা ইয়ে নিয়ে একদম চেম্বার সাজায় প্রদর্শন দিলেই রুগী আসবে। কিন্তু পরে আমার কাছে মনে হয়েছে যে না, হোমিওপ্যাথি করতে গেলে আমাকে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করতে হবে। তো তার মানে কি, সে আমার কাছ থেকে একটা প্রেরণা পেয়েছে এবং সে বলতেছিল যে স্যার আমার কাছে সবসময় মনে হয় আমি আপনার মতন ডাক্তার হব। আমি আপনার মতন ডাক্তার হব। সে একদম ডাইরেক্ট এই কথাই বলতে, স্যার আমি আপনার মতন হতে চাই, আমাকে আপনার মতন হতে হবে। এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। হয় না, আমরা বলি না যে সে আমি ডাক্তার হবো জর্জ ভিতুল গাছের মতো। এটা তো আমার একটা লালসা, তাই না? লঙ্গিং। তার মানে কি, মহিলাটা এই কথাটা আমাকে বললো, মহিলাটার কাছে আমি একজন কি হলাম? প্রকাশ প্রকাশ মানে কিন্তু গোপন জিনিস খুলে রাখা, এটাও একটা মানে। প্রকাশপূর্ণ ব্যক্তি মানে হচ্ছে সোর্স অফ লাইট। প্রকাশপূর্ণের ইংরেজিটা হচ্ছে
সোর্স অফ লাইট, বুঝছেন? আমি তার কাছে সোর্স অফ লাইট। ভালো করে বুঝছেন? তো এগুলো কিন্তু ভাষার মারপ্যাচ। স্যার আমাকে আপনার মতন হতে হবে। আমি মনে করে নিয়েছি যে আমি আপনার মতন ডাক্তার হব। মহিলা বলছে আমি আপনার মতন, আমাকে আপনার মতন ডাক্তার হতে হবে। আমার কাছে এসে বলছে, আমার মতো ডাক্তার হতে হবে। তার মানে কি সে আমাকে সোর্স অফ লাইট মনে করছে, জ্ঞানের আধার মনে করছে। এটাকে বাংলায় বলেছে প্রকাশপূর্ণ ব্যক্তি। আমি হলাম তার কাছে প্রকাশপূর্ণ ব্যক্তি, মানেই লাইট ডিজার্ভ করে। লাইট ডিজার্ভ করে একটা অর্থ আমি আপনাকে বলে দিলাম। এটা মাথায় রেখেন। গিলতে হজম করতে মনে হয় একটু কষ্ট হচ্ছে, কিন্তু এইটা আপাতত মাথায় রাখেন। ডেফিনিটলি এই জিনিসটা আপনারা কাজে লাগান। তো রোগী বলছে, মানে মহিলাটা বলছে যে স্যার আপনি এই বিষয়ে কল্পনা করতে পারবেন না যে আপনার সামনে সরাসরি কথা বলে আমি নিজেকে কতটা প্রসন্ন অনুভব করছি। আপনার সামনে কথা বলে আমি এক্সাইটেড, মানে আমি যদি ইংরেজিতে বলি আপনার সাথে আমি কথা বলে এক্সাইটেড, মানে কি রুগী এখানে একদম খুশিতে গদগদ হয়ে যাচ্ছে। এটাও কিন্তু লাইট, খুশিতে গদগদ হয়ে যাওয়া, এটাও কিন্তু লাইট। দেখছেন লাইটের কত মানে আমাদের শ্রদ্ধেয় এমএল সেগাল আমাদেরকে শেখাই গেছেন। এটা কিন্তু আমার জ্ঞানের ইয়ে থেকে বলছেন, তার জ্ঞান থেকে বলছেন। হ্যাঁ, এত মানে মানে 78 অথবা 87 ধরনের লাইটের মিনিং আছে। আমরা কয়টা জানি? এটাও একটা লাইটের মিনিং। তো রুবি বলছে যে আমি স্যার আপনার আওয়াজ শুনেই প্রায় আমার অর্ধেক অসুস্থতা গায়েব হয়ে গেছে। আমার অর্ধেক অসুস্থতা গায়েব হয়ে গেল আপনার আওয়াজ শুনে, আপনার কথা শুনে। তো যখন সমস্যা চলে যাওয়ার পরে ব্যক্তির মধ্যে প্রসন্ন অনুভব হয়, প্রশান্তি ফিলিং আসে, কুল ফিলিং আসে, মানে ব্যক্তির মনটা হালকা হয়ে যায়। হালকা হয়ে যাওয়া মানে কি? এটাও লাইট। ছোট্ট একটা জায়গার মধ্যে ঘুরে ফিরে কত লাইট আসছে চিন্তা করে। তো স্যার আমি চাই আমার মনের মধ্যে পূর্ণ আত্মবিশ্বাস আসা উচিত। আমি লোকজনের সাথে ভালো মতো কথা বলতে পারি না, মানে কি আমি লোকজনের সাথে ভালোভাবে কথা বলতে পারি না। সে কিন্তু প্রথম দিনই প্রথম সেশনে আমার সাথে এই কথাটা বলেছে। তার মানে তার মধ্যে আত্মবিশ্বাস নাই। যখন রুগী এসে তার সাথে দুটো কথা বলে তার মধ্যে আত্মবিশ্বাস চলে যায়, আত্মবিশ্বাসটা গায়েব হয়ে যায়। ফলে সে শান্তিতে কথা বলতে পারে না। লোকজনের সাথে কথা বলতে গেলে তার মধ্যে এক ধরনের পেরেশানি চলে আসে, নার্ভাসনেস চলে আসে। কিন্তু তার যদি আত্মবিশ্বাসটা অটুট থাকতো তাহলে এটা কি কখনো হতো? কখনোই হতো না। লোকজনের সাথে কথা বলতে গেলে তার মধ্যে কোনো পেরেশানি আসবে না যদি তার মধ্যে আত্মবিশ্বাসটা থাকে। এটাও কিন্তু এই বিষয়টাও কিন্তু সে চাচ্ছে। তার মানে লাইট ডিজার্ভ করে। এটাও প্রকাশ। তার মন হালকা থাকবে, লাইট থাকবে, সেটা সে চায়। ওইরকম মানে কনফিডেন্স লো হয়ে যাবে সেটাও কি সে চায় না। তাহলে দেখেন ছোট্ট একটা, মানে আমরা করি কি? আমাদের হয় ধরেন একবার একটা কথা বললো, একটা ভাষ্য পেয়ে গেলাম, ওটা নিয়ে আমরা একটা রুব্রিক্স বানায় ফেললাম। আর দেখা যাচ্ছে আপনি 100টা রোগীর কথা পেলেন, তার মধ্যে ঘুরে ফিরে ওই রুব্রিক্সই আসছে। ওই রুব্রিক্স আপনি কথাকে এ টু জেড ট্রান্সমিট করতেছেন, কনভার্ট করতেছেন রুব্রিক্সে, ঘুরে ফিরে ওই রুব্রিক্সই যদি আসে তাহলে বুঝবেন যে এটা 100-এ 100 আপনার কেস টেকিং সুন্দর হচ্ছে এবং 100-এ 100 আপনি ঠিক পথে যাচ্ছেন এবং মেডিসিন দিলে সে ডেফিনেটলি ঠিক হবে। এটা মনে রাখবেন। এরপরে একটা রুব্রিক্স, এই রুব্রিক্সটা গ্যালভানেটের মধ্যে আছে। আমি এই রুব্রিক্সটা লিখে দিচ্ছি, আপনার লিখে নিয়েন। সেটা হচ্ছে অ্যাংজাইটি অ্যাপিয়ারিং ইন পাবলিক। অ্যাংজাইটি হোয়েন অ্যাপিয়ারিং ইন পাবলিক অথবা অ্যাংজাইটি পাবলিক অ্যাপিয়ারিং ইন ফর। আমি দুই তিনটা ইয়েতে রেফারেন্স দিয়ে দিচ্ছি। অ্যাংজাইটি পাবলিক অ্যাপিয়ারিং ইন পাবলিক ফর্ম, অ্যাংজাইটি হোয়েন অ্যাপিয়ারিং ইন পাবলিক। এই রুব্রিক্সটা আবার রেপার্টরিতে আসছে হচ্ছে অ্যাংজাইটির মধ্যে না দিয়ে তারা দিয়ে দিয়েছে ফিয়ারের মধ্যে। হ্যাঁ, ফেয়ারের মধ্যে দিয়েছে, টিমিডিটির মধ্যে ঢুকাই দিয়েছে। আমি আপনাদেরকে দিয়ে দিই। ফেয়ার অ্যাপিয়ারিং ইন পাবলিক অফ, টিমিডিটি অ্যাপিয়ারিং ইন পাবলিক, টিমিডিটি পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং। ঠিক আছে? আর এলএন এর কি নোটে কি দেওয়া আছে? নার্ভাস ডেয়ার অফ অ্যাপিয়ারিং ইন পাবলিক। এটা হচ্ছে এলএন এর কি নোটের মধ্যে আছে। আমি এগুলাকে পড়ার সময় ক্রস রেফারেন্স করে পড়ি, এগুলা আমি নোট করি এইভাবেই। আমি এটা আপনাদেরকে দিয়ে দিলাম। তো যাক, আমরা এই রুব্রিক্সটা একটু বুঝি। আমরা অ্যাংজাইটি নিয়ে বুঝি বা ফিয়ার বা টিমিডিটি যেটা নিয়ে হোক, আমরা মূল ভাবটা একটু। তো এই অ্যাংজাইটি পাবলিক অ্যাপিয়ারিং
পাবলিক ফর্ম, এই রুব্রিকের অর্থ হলো লোকজনের সামনে নিজেকে সে সহজে তথা কমফোর্টেবল অনুভব করে না। আপনি যদি ফেয়ার নেন তাও এই কথা প্রযোজ্য হবে, টিমিডিটি পাবলিক অ্যাপিয়ারিং নেন তাও এই কথা প্রযোজ্য হবে যে ওই ব্যক্তিকে যদি আপনি পার্সন মানে পাবলিকের সামনে নিয়ে যান তাহলে সে কমফোর্টেবল অনুভব করবে না। যখন আপনি পাবলিকের সামনে কমফোর্টেবল অনুভব করছেন না, ভালো লাগছে না, তখন কি হবে? এরকম পরিস্থিতি আপনার কাছে কি হবে? অবশ্যই সুখকর মনে হবে না। সুখকর মনে হবে, ভালো লাগবে না। আপনি ধরেন শ্বশুর বাড়ি গেছেন, নতুন জামাই, ঠিক আছে? নতুন জামাই শ্বশুর বাড়ি গেছেন, আপনার শ্বশুর বাড়ির সিনিয়ররাও আছে, জুনিয়ররাও আছে, শালা শালিরাও আছে। এবার আপনি কি করছেন? মুখ মুখে ইয়ে দিয়ে নিয়েছেন না, রুমাল দিয়ে নিয়েছেন। কেন রুমাল দিয়ে নিয়েছেন? যদিও অনেকে এটা করে দেখানোর জন্য ফর্মালিটিস, কিন্তু বেশিরভাগই যেটা করে লজ্জাটাকে ঢাকানোর জন্য, তাই না? খুব সিম্পল বিষয়। এটা যদি আমরা সিম্পলিফাই করি তার মানে হচ্ছে নতুন পরিস্থিতি যে নতুন জামাই কমফোর্টেবল ফিল করছে না, পরিচিত পরিবেশ তো না, ওপেন হতে পারতেছে না, তাই না? কিন্তু ব্যক্তি যদি সাহস নিয়ে স্বাভাবিকভাবে কথা বলে তখন তার মনের মধ্যে কিন্তু কোনো বোঝা থাকবে না। তার মনের মধ্যে যে অস্বাভাবিক প্রেশার থাকে যার কারণে নতুন জামাই নাকে রুমাল চাপাইছে সেইটা থাকবে না, চাপ থাকবে না। সে তখন কি হবে? সে নিজেকে হালকা অনুভব করবে, তাই না? তাহলে এই বিষয়টাও কিন্তু লাইটের দিকেই গেল। আপনি যদি সূক্ষ্মভাবে চিন্তা করেন, অ্যাংজাইটি পাবলিক অ্যাপিয়ারিং পাবলিক ফর্ম অথবা ফেয়ার অ্যাপিয়ারিং পাবলিক অথবা টিমিডিটি অ্যাপিয়ারিং পাবলিক, এই পুরা বিষয়টা কমফোর্টেবল হচ্ছে না, ঠিক আছে? ওখান থেকে সে বাড়াতে চাচ্ছে, তার মানে কি লাইটের দিকেই তো যেতে চাচ্ছে। আপনি একটু হালকা ভাবে চিন্তা করেন, অনেকের মাথায় ঢুকতেছে না, একটু জটিল মনে হচ্ছে, কিন্তু হালকা ভাবে শুনেন। কালকে আমার ভিডিওতে আবার এই কথাগুলো শুনেন, শুনে একটু ঠান্ডা ভাবে চিন্তা করার চেষ্টা করেন যে ব্যক্তিটা আসলে কি চাচ্ছে। আমি কি বললাম যে অনেকের মাঝে যখন যাচ্ছে, পাবলিকের সামনে যাচ্ছে, তখন কমফোর্টেবল অনুভব করছে না, সেটা তার কাছে সুখকর মনে হচ্ছে না। কিন্তু তার মধ্যে যদি একদম স্বাভাবিক সাহস, বাড়িতে যে সাহস থাকে, বাঘের মতন সাহস থাকে, সেই সাহস নিয়ে যদি পাবলিকের সামনে সে কথা বলে তখন কি হবে? তার মনের মধ্যে কোনো বোঝা থাকবে না। ওই আনকমফোর্টেবল কন্ডিশনটা তার মনের মধ্যে থাকবে না। তার মনের মধ্যে যে অস্বাভাবিকতার যে প্রেশার আছে, চাপ আছে সেটা থাকবে না। তখন কি হবে? তখন সে হালকা অনুভব করবে। তার মানে বিষয়টা লাইটের দিকে গেল। খুব সিম্পল। সিম্পল ভাবে চিন্তা করেন। দেখেন একটা রুব্রিক্স এর মধ্যে কিভাবে আরেকটা রুব্রিক্স ঢুকে থাকে। আমরা কিভাবে লিংক আপ করতে পারি সেটা আমি বোঝাচ্ছি। তো রুবি বলছে, "স্যার, আমি লোকজনের মাঝে খুবই নার্ভাস অনুভব করি। আমার কাছে এরকম মনে হতে থাকে যে অন্যরা আমাদের দিকে দেখছে। অন্যরা আমার দিকে তাকায় আছে। আমার কাছে এরকম মনে হয় আমি পরিস্থিতি অনুযায়ী ঠিকমতো আচরণ করতে পারছি। লোকজনের সামনে আমি নিশ্চয়ই কোনো না কোনো উল্টাপাল্টা কাজ করছি। তাতে তারা আমার দিকে এইভাবে তাকায় আছে কেন? বারবার আমার দিকে তাকাচ্ছে কেন? এটা তার কাছে মনে হচ্ছে। ঠিক আছে? তো এরকম হলে স্যার আমার পুরোপুরি আত্মবিশ্বাস শেষ হয়ে যায়।" বুঝলেন রুবি তাহলে কি বললো? মেয়েটা কি বললো? এরকম কখন হয়? একটা মানুষ কখন এরকম ভাবে যে এরকম করে আছে, ও কেন আমার দিকে এরকম করে তাকাচ্ছে? হয় না? আমাদেরও হয় কিন্তু মাঝে মধ্যে। কেন বারবার এই তাকাচ্ছে কেন? এই মেয়েটা কেন আমার দিকে দেখছে? তো এরকম কোন ব্যক্তির মধ্যে তখনই হয় যখন তার মধ্যে আত্মবিশ্বাসের সেলফ কনফিডেন্স এর ঘাটতি থাকে। তখন হয়। পুরোপুরি যে যদি সে কনফিডেন্ট থাকতো, মেয়েটা যদি পুরোপুরি কনফিডেন্ট থাকতো তাহলে তার মাথায় এই চিন্তাগুলো আসতোই না। সামনের মানুষ কি পাগল না কুত্তায় কামড়াইছে যে বারবার তার দিকে তাকাবে? মানুষের অত টাইম আছে? কিন্তু এর যেহেতু আত্মবিশ্বাসের কমতি আছে, এম্বারাসমেন্ট এর বিষয় আছে, সে তখন মনে করছে নিশ্চয়ই আমি মনে হয় ভালো দেখাচ্ছি না, আমার এখানে মনে হয় কিছু ঘুরে আছে, না বারবার কেন তাকাচ্ছে? এই ভাবনাটা তখন তার মধ্যে আসছে। যদি এই ভাবনা তার মধ্যে না আসতো তাহলে সে মেয়ে মানুষ, এই বেটা তুই তাকাস কেন? একদম সরাসরি রিঅ্যাক্ট করতো, তাই না? কিন্তু সে তা করছে না। তো এই বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? দেখেন কিভাবে একটা রুব্রিক্স এর মধ্যে আরেকটা রুব্রিক্স ঢুকে থাকে। এরপরে আমরা যে রুব্রিক্সটা নিয়ে একটু আলোচনা করব, এটা আমরা অনেকেই বলি যে এটা জেলসিমিয়ামের জান। সেটা হলো কনফিউশন অফ মাইন্ড, মাসলস রিফিউজ টু ওবে দ্য উইল হোয়েন অ্যাটেনশন ইজ টার্ন অ্যাওয়ে। আমরা একটু পড়ে নিই। মাইন্ড চ্যাপ্টারের মধ্যে কনফিউশন অফ মাইন্ড হচ্ছে মূল রুব্রিক্স। সাব রুব্রিক্স কি? মাসল রিফিউজ টু ওবে দ্য উইল হোয়েন অ্যাটেনশন ইজ টার্ন অ্যাওয়ে। তো এর অর্থ কি? এই রুব্রিক্স এর অর্থ হলো, সোজা বাংলায় বলি তাহলে হলো, ব্যক্তির মাথায় এক ধরনের ভ্রম, এক ধরনের ভ্রান্তি ধারণা বা কনফিউশনের স্থিতি তৈরি হয়ে আছে। যখন ব্যক্তি নিজের
ধ্যান নিজের উপর থেকে অন্য কোথাও নিয়ে যায়, তার ধ্যান অন্য কোথাও সরে যায়, তখন মাংসপেশি তার ইচ্ছা অনুযায়ী কাজ করে না, তার ইচ্ছা অনুযায়ী আচরণ করে না, এটাই বলা আছে এই রুব্রিক্স, বুঝছেন? তো এই রুব্রিক্সটা আমি ডিটেলস লেকচার শুনেছি, ডিটেলস আলোচনা শুনেছি, বিভিন্ন জনের সাথে পড়েছি এবং পার্সোনালি আমি নিজেও চিন্তা করেছি এবং দেখেছি এই রুব্রিক্সটা একটা কমপ্লিটলি ভুল একটা রুব্রিক্স, এবং সিনিয়ররা এই বিষয়টা নিয়ে অনেক ডিবেটও করেছেন। এটা আহ, কথাও বলা হয়েছে কিভাবে ভুল। আমি আমি প্রথম দিকে মনে হয়েছিল যে এটা না বুঝে গাঁজাখুরি রুব্রিক্স বানাই দিচ্ছে, ভুল। তো আলটিমেটলি আমরা যদি কেন্টের রেপার্টরি দেখি, কেন্টের রেপার্টরিতে এই রুব্রিক্সটা সুন্দর করে লেখা আছে, কনফিউশন অফ মাইন্ড, অ্যাটেনশন ইজ টার্ন অ্যাওয়ে। কেন্টের রেপার্টরি বাইর করলে হবে, আমি আসলে তাড়াহুড়া করতে রুব্রিক্সটা বাইর করিনি, ওটাতে সুন্দর করে দেওয়া আছে। যেহেতু আমরা কেন্ট ইউজ করছি না, সিনথেসিসে যাচ্ছি, এখানে এই সিনথেসিসের আঙ্গিকেই রুব্রিক্সটা বুঝি এবং ভুল জায়গাটাও ধরি, তাইলে হবে। রুব্রিক্সের প্রথম অংশ কি হলো? কনফিউশন অফ মাইন্ড, মূল রুব্রিক্স, তাই না? তো কনফিউশনটা কি? কনফিউশন কোথায় তৈরি হয়? কনফিউশন আমাদের কোন লেভেলে তৈরি হয়? এনি আইডিয়া? এনিওয়ান? ডিসিশন নেওয়ার সময়, বেশিরভাগ সময়। ডিসিশন নেওয়ার সময়, হ্যাঁ ঠিক আছে। আর এনিওয়ান এলস? আচ্ছা আমি স্যার মুখের উপরে তো হয়, হ্যাঁ হ্যাঁ সরি, মুভমেন্ট ভাব ভঙ্গিমার উপরে দেখে। ভঙ্গিমার উপরে, ওটা প্রকাশ, ওটা হলো প্রকাশ। হ্যাঁ স্যার সঠিক তথ্যের অভাব থাকলে, সঠিক তথ্যের অভাব থাকলে, হ্যাঁ এটাও সুন্দর। আচ্ছা, কনফিউশন বেসিক্যালি মানুষের ভৌতিক স্তরে, ফিজিক্যাল লেভেলে হয় না, হ্যাঁ কনফিউশন হয় হচ্ছে ইন্টেলেকচুয়াল লেভেলে, এটা হলো প্রথম কথা। এই স্থিতিতে, এই অবস্থায়, মানে এই ইন্টেলেকচুয়াল লেভেলের এই অবস্থায় ব্যক্তি বুঝতে পারে না কি সঠিক কি ভুল, কি করতে হবে কি করতে হবে না। হ্যাঁ, তো কনফিউশন লেভেলে হয় কি, দুটো স্থিতি বা জিনিসকে বা ব্যক্তিকে, ব্যক্তির ক্রিয়াকে স্পষ্টভাবে একে অপরের থেকে এরা আলাদা করতে পারে না। যার মধ্যে কনফিউশন থাকে তারা কিন্তু ধরেন কোন একটা পরিস্থিতিকে বা কোনো একটা তো না, দুইটা পরিস্থিতিকে বা দুইটা জিনিসকে, এমনকি দুইটা মানুষকে, হ্যাঁ তারা একে অপরের থেকে আলাদা করতে পারে না, আহ, তাদের কাছে একই রকম মনে হয়। তো এরকম করলে তার ইচ্ছা শক্তি বা উইল পাওয়ারের কিন্তু আসলে কোনো রোল থাকে না। ভালো করে বুঝেন, আপনার, আমি কি বললাম, ইন্টেলেকচুয়াল লেভেলটা আপনার সামহাউ করাপ্টেড হয়ে গেছে, কলাপস করে গেছে, বা দুর্বলতা চলে আসছে। আপনি আমিনুল ভাই আর আমাদের শামসুজ্জোহা ভাই দুইজন পাশাপাশি দাঁড়ায় আছে, আপনারা আলাদা করতে পারেন। কনফিউশন হচ্ছে এটা কি আমিনুল ভাই নাকি এটা কি শামসুজ্জোহা ভাই। এই যে কনফিউশন, এটা কোথায় হচ্ছে? আপনার ইন্টেলেকচুয়াল লেভেলে। খুব ভালো করে বুঝেন রুব্রিক্সটা কোথায় ভুল, এটা আমি বুঝাচ্ছি। তার ইচ্ছা শক্তিতে কিন্তু কোনো ইয়ে হচ্ছে না, রোল এখানে প্লে করছে। কনফিউশন আর উইল কে এই জন্য একসাথে রাখা যাবে না, এটা দুই জিনিস। উইল মানে কি? ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি তো আপনার প্রবলেম হলো না যে এটা আমিনুল, আমার ইচ্ছা আমিনুল ভাই, আমার ইচ্ছা শামসুজ্জোহা ভাই, এখানে তো হলো না। প্রবলেম তো হলো তার ইন্টেলেকচুয়াল লেভেলে, কনফিউশনটা আসলো ইন্টেলেকচুয়াল লেভেলে, উইলে তো না। তাহলে দুই জিনিস কিন্তু সফটওয়্যার তৈরি করার সময় সামহাও এটাকে একসাথে ঢুকাই দিয়েছে। যাক, সেটা তারা করে ফেলেছে। তো প্রধান রুব্রিক যেটা কনফিউশন অফ মাইন্ড, এইখানে থাকা সাব রুব্রিক্সে কি বলা আছে? ইচ্ছা শক্তি, মানে উইলের কথা বলা হয়েছে। হ্যাঁ, উইলের কথা বলা হয়েছে। যখন তার অ্যাটেনশন বা তার ধ্যান অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে, অ্যাটেনশন ইজ টার্ন অ্যাওয়ে। কি বলছে রুব্রিক্সে? অ্যাটেনশন ইজ টার্ন অ্যাওয়ে, এটা রুব্রিক্সে বলা আছে। মানে যে জায়গায় অ্যাটেনশন থাকা চাই সে জায়গা থেকে সরে অন্য কোনো জায়গায় যায়। এখানে আমার অ্যাটেনশন থাকতে হবে এই ক্যামেরার ঠিক এই জায়গায়, আমি এখানে না দিয়ে আপনাদের এই যে চেহারার থেকে আমি তাকাচ্ছি, তো অন্য জায়গায় আমার অ্যাটেনশন চলে গেল। তো এই রুব্রিক্সে অনুযায়ী কি বলছে? অ্যাটেনশন মানে কি, ব্যক্তির পুরা ধ্যান তার নিজের মাংসপেশি থেকে সরে অন্য কোথাও চলে যায়, তখন মাংসপেশি তার ইচ্ছা অনুযায়ী কাজ করে না। এই কথা কিন্তু রুব্রিক্সে বলেছে। এখানে ব্যক্তির মাথায় কোনো প্রকার কনফিউশন থাকে না, কেবল ইচ্ছা শক্তি অর্থাৎ উইলের কমতে থাকে, উইল পাওয়ারটা কম থাকে। সুতরাং দুটাকে এক জায়গায় মিলিয়ে দেওয়াটা আসলে রুব্রিক্সে ঠিক হয়, বুঝতে পারছেন? তো যখন ব্যক্তির তার পুরা ধ্যান তার মাংসপেশির উপরে মানে মাংসপেশির দ্বারা সে যে কাজটা চালিয়ে যাচ্ছিল সেদিকে লাগিয়ে রাখে, তখন তার মাংসপেশি তার ইচ্ছা অনুযায়ী কাজ করে। যেমন ধরেন যে শুয়ে থাকা অবস্থা থেকে উঠে বসতে চায়, তখন ব্যক্তি তার পুরা ধ্যান তার নিজের দিকে রাখতে হবে,
ঠিক আছে, তাহলেই এই জেলসিমিয়াম পেশেন্ট বিছানা থেকে উঠতে পারবে। কিন্তু মনে করেন যে সে উঠতে যাচ্ছিল, ওই সময় দেখা যাচ্ছে দরজায় কেউ একজন আসছে, তার দিকে যেই দেখতে যাবে এইটা হলো জেলসিমিয়ামের একটা আইডেন্টিফাইং ক্যারেক্টার। এবং যখন সে পড়ে যাবে, এই যে উঠার সময় তো সে তার সমস্ত শক্তি মাংসপেশিতে দিয়েছে, যে উঠতে যাচ্ছিল, তার মানে সে এক্সহস্টেড হয়ে যাচ্ছে, এনার্জি খরচ করে ফেললো। এবার একজনকে দেখে অ্যাটেনশন যখন আরেক দিকে চলে গেল, এবার সে ধপাস করে পড়ে গেল। তার মানে তার যে এনার্জি ছিল সেটা অনেকখানি ডাউন হয়ে গেল। এইরকম বেশি ডাউন হয়ে গেলে সে কি হবে, টর্পর স্টেটে চলে যাবে। টর্পর নিয়ে সেদিন বলেছি, সে তখন টর্পর স্টেটে চলে যাবে। এই যে আমাদের আরেকদিন আমিনুল ভাই গল্প করতেছিলেন, এটা জেলসিয়াম পেশেন্টের ক্ষেত্রে খুবই কমন একটা উদাহরণ, যে আপনার টয়লেটের বেগ আসছে, টয়লেটে লম্বা লাইন, পাবলিক টয়লেট, যতক্ষণ ফাঁকা না হবে ততক্ষণ আপনি যেতে পারবেন। তখন আপনাকে কি করতে হবে, প্রচন্ড বেগ, আপনাকে টয়লেটটা বেগ নিয়ন্ত্রণ করতে হবে, একদম চেপে ধরে থাকতে হবে, অ্যানাসের স্প্রিন্টারটা একদম চেপে ধরে রাখতে হবে। হ্যাঁ, আপনি কিন্তু চেপে ধরে রাখছেন, নিয়ন্ত্রণ করে রাখছেন। আপনার কাছে আপনার মনের মধ্যে ভয় কাজ করছে যে যদি একটু এদিক ওদিক ধ্যান চলে যায়, এদিকে টেনশন দৃষ্টি যদি চলে যায়, তাহলে তো আমার প্যান্ট মেখে যাবে, এতজনের সামনে টয়লেট হয়ে যাবে। কাউসার ভাই, জি, একটা ঘটনা বলি। ঘটনাটা এভাবে কল্পনা করা যায় কিনা, ঘটনাটা আমরা অনেকেই জানি। এক ভদ্রলোক প্রচন্ড শীতের মধ্যে খালি গায়ে আছে। সে শীতের মধ্যে খালি গায়ে আছে, বরফের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না, বেঁচে আছে। কিন্তু যখনই একটা ভদ্রলোক তাকে বললো যে আপনি এত শীতে বেঁচে আছেন, আচ্ছা আপনার জন্য আমি কাপড় নিয়ে আসি। উনি যখন কাপড়ের জন্য আসছে গেলেন, হঠাৎ করে বাড়িতে এসে আর ওনার ওই কাপড়ের কথা দেওয়ার কথা মনে নাই। ইন দ্য মেন টাইম যখন এই মানুষটা আশায় ছিল যে কাপড়ে আনবে, পরের দিন যখন হঠাৎ মনে পড়ছে তো উনি আসছে, ততক্ষণে লোকটা মারা গেছে। এই জিনিসটা ওই মানুষটার জন্য কিন্তু এই উইল পাওয়ারটা তার লস হয়ে গেছিল। লস হয়ে গেছে। আজকে এই গল্পটা পড়লাম, আমি এটাই চিন্তা করতেছিলাম। হ্যাঁ, আপনি বলে ফেললেন, অসংখ্য ধন্যবাদ। এটাও কিন্তু একটা বিষয়, তুমি যেটা গল্প বললেন এটার সাথে যায়, এই ভাবনার সাথে যায়, এই যে মেন্টাল স্টেট, এই কন্ডিশনের মানসিক অবস্থার সাথে যায়। আমরা তো আপনাদেরকে মেন্টাল জিসটা বুঝাচ্ছি, আটি ভেঙে শ্বাসের মধ্যে আরো মজার যে জিনিস সেটা বোঝানোর চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। এই যে প্যান্ট মেখে যাবে, আমাকে চেপে ধরে রাখতে হবে, এই রকম স্থিতি, এই পরিস্থিতিকে আমরা কিন্তু এই যে মানে মানসিক যে স্থিতিটা আসলো, মেন্টাল স্টেট, এই স্টেটের উপরে আমরা চিন্তা করে কিন্তু বেশ কয়েকটা রূপ এখানে নিয়ে নিতে পারি। তার মধ্যে যে মাসল রিফিউজ টু অবে দা, এটা কিন্তু সিনথেসিস, এই কমপ্লিট পেপারটিতে সুন্দর দেওয়া আছে। এই রূপটা আপনি দেখেন, এটা সুন্দরভাবে লেখা আছে। উইল লস অফ মাসলস রিফিউজ টু অবে দা উইল when attention is turned away. হ্যাঁ, পুরোনো ভার্সন গুলোতে জেলসিমিয়াম ঢুকানো নাই, কিন্তু এটাতে জেলসিমিয়াম ফার্স্ট গ্রেড সামহাউ কমপ্লিটেড, পুরোনো ভার্সন গুলোতে এটা মিসিং করে গেছে। হ্যাঁ, এটা আপনারা কারেকশন করে নেন। উইল লস অফ, এটা কিন্তু কনফিউশন অফ মাইন্ড রূপটা না ইউজ করে এটা হচ্ছে ইউজ করাটা পারফেক্ট। ঠিক আছে, তো উইল লস অফ মাসল রিফিউজ টু অবে দা উইল when attention is turned away, এটা একটা চিন্তা করা যায়। আর কি করা যায়, সে ওখান থেকে এই করতে চাচ্ছিল ফেয়ার সেলফ কন্ট্রোল লুজ অফ সেলফ কন্ট্রোল, এটা চিন্তা করা যায়। আর সাথে সাথে চিন্তা করা যায় হচ্ছে লাইট ডিজায়ার ফর। আমি কোন জায়গাটা বললাম, এই যে পায়খানাটা আটকে রাখার কথা, বা আমিনুল ভাই যে গল্পটা বললো, সেই গল্পটাকে আপনারা যদি চিন্তা করেন, তাহলে এই তিনটা রুব্রিক্সের বাইরে আর অন্য কিছু চিন্তা করতে পারবেন। আমি বুঝাতে পারলাম? দেখেন আমরা কত সুন্দরভাবে কথার মধ্যে রুব্রিক্স ঢুকাই রাখি, আমাদের আলাদা কোনো ভাষ্যের দরকার হয় না, আমরা পুরো ফিলিংস থেকে রুব্রিক্স নেওয়াটা প্র্যাকটিস করি, তাহলে আমরা ভালো করতে পারবো। তো এইরকম পরিস্থিতিতে আসলে ধরেন যে যার এরকম বেগ পেয়েছে আর যেভাবে অ্যানাসের স্প্রিন্টারটা এইভাবে ধরে রেখেছে, এরকম কন্ডিশনে আসলে কারোর মধ্যে কোনো কনফিউশন থাকে না, তাই না? কনফিউশন কি থাকে? কনফিউশন থাকে, সে উইল লস হয়ে যাবে সেটা নিয়ে থাকে। তো সুতরাং সিনথেসিস রেপার্টরিতে যে রুব্রিক্সটা দেওয়া আছে এটা বেসিক্যালি ভুল, এটা আমিও মেনে নিয়েছি, গুরুজনরাও মেনে। তো যাক, এই মহিলা একই কথা বলতেছিল যে বারবার, যে আমার আত্মবিশ্বাস আমি হারিয়ে ফেলি, যখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলি তখন আমার মনে হচ্ছে যে একদম শরীর নিস্তেজ হয়ে যায়, আমার হাত পা গুলা মনে হচ্ছে শিথিল হয়ে আসে। তো এর অর্থ কি? এর অর্থ হচ্ছে মহিলা সবকিছু স্পষ্ট রূপে জানে যে তার মনের মধ্যে কোনো কনফিউশন নাই, হ্যাঁ, কিন্তু তার আত্মবিশ্বাসের ঘাটতি, হ্যাঁ, তার যে কনফিডেন্সটা একটা ডাক্তার হিসেবে থাকার দরকার,
সেই ঘাটতিটা তার মধ্যে আছে। সে বলছিল যে যখন আমি লোকজনের সাথে মিশি, লোকজন মানে আমার রুগীদের সাথে বা অন্য কারোর সাথে মিশি, তখন আমার আত্মবিশ্বাসটা হারিয়ে যায়, আমি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। আর যখন এই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তখন সে কি বললো যে আমার হাত পা গুলা কেমন যেন নিস্তেজ হয়ে আসে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রণ, মানে সেই কথাই হলো হাত পা বা অঙ্গ প্রত্যঙ্গের তার নিয়ন্ত্রণ সে রাখতে পারে না, সেগুলো ঢিলে হয়ে যায়, শিথিল হয়ে যায়। এর অর্থ হলো যখন তার ধ্যান অন্যের উপর থেকে সরে, সরি, তার ধ্যান তার নিজের উপর থেকে সরে অন্য লোকের উপরে যায়, ঠিক আছে, তখন তার মাংসপেশি শিথিল হয়ে যায়, হাত পা গুলা মনে হচ্ছে ছেড়ে দিচ্ছে। তাহলে দেখেন কোন জায়গা থেকে আমরা এই রুপিসটাকে ব্যবহার করি। উইল লস অফ মাসল ডিক্রিজ টু হবে হোয়েন অ্যাটেনশন ইজ টার্ন, অ্যাটেনশন চলে গেছে পেশেন্টদের উপরে, আত্মবিশ্বাসে হারায় ফেলেছে, এবার হাত পাশে ঢিলা হয়ে গেছে, শিথিল হয়ে গেছে, তারা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে, ঠিক আছে। তার উপরে যে কেউ যদি নেগেটিভ কথা বলে, যে কেউ যদি নেগেটিভ কথা বলে এবং ওই মহিলা ওই মানে ব্যক্তির সাথে কথা বলার নেগেটিভ ওয়ার্ড বলেছে, এই ব্যক্তির সাথে সে তখন আর ইন্টারাকশনে যেতে চায় না। শাশুড়ি নেগেটিভ কথা বলছে কারণ শাশুড়ির সাথে অত বেশি ইন্টারাকশন সে করে না, যেটুকু লেনদেন থাকে অ্যাজ ইউজুয়াল সেটুকুই সে করে। তার মানে কি, মহিলা মস্তিষ্কের উপরে নেগেটিভ কথার কোনো চাপ নিতে পারে না, তাই তো, তাই না, নেগেটিভিটি নিতে পারে না, চাপ নিতে পারে না। তার মানে তো কি হলো, লাইট ডিজায়ার ফর, তাই না, লাইট ডিজায়ার ফর পজিটিভ লাইট। সে আমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, বারবার বলতেছিল যে স্যার কি আমি খুব শান্তি অনুভব করছি, আরাম লাগতেছে, খোলা মনে আপনার সাথে কথা বলতে পারতেছি, আপনি আমার কথাগুলো শুনছেন, আমাকে বুঝছেন, পজিটিভ লাইট আপনার কাছে পাচ্ছি। আর শাশুড়ির সাথে সে কথা বলতে পারতো না, মানে শাশুড়ির সাথে কথা বলতে গেলে সে এক ধরনের প্রেশার অনুভব করতো, এই এটা একটা ভুল ধরে ফেলবে, এটা হচ্ছে, এটা হবে, ওটা হবে। তার মানে কি, শাশুড়ির কাছ থেকে সে লাইট পায় না, তার ধ্যান তার নিজের দিকেই থাকে, তার অ্যাটেনশন নিজের দিকেই সে রাখে। শাশুড়ির যদি কথা বলে, মানে এটা আরেকটা ব্যাখ্যা বলছে, শাশুড়ি যদি একটা কথা বলে তখন দেখা যাচ্ছে তার মাথার মধ্যে ওই জিনিস নিয়ে কাজ করবে, তার অ্যাটেনশনটা টার্ন হয়ে যাবে, চলে যাবে। তখন কি হবে, সে নার্ভাস ফিল করবে, নার্ভাস ফিল করলে কি হচ্ছে, তার হাত পা গুলো মনে হচ্ছে নিস্তেজ হয়ে আসছে, হাত পার নিয়ন্ত্রণ শেষ হয়ে যাচ্ছে। এটাও কিন্তু জেলসিমিয়াম পেশেন্টের একটা বিশেষ লক্ষণ, অন্য কোনো মেডিসিনে না, জেলসিমিয়ামের এটা একটা বড় লক্ষণ যে নেগেটিভিটি, যে তার সাথে কথা বলে নেগেটিভ ইয়েতে যায়, তার সামনে যে জড়সড় হয়ে যায়। আপনারা খেয়াল করে দেখবেন অনেক ফ্যামিলিতে বৌমা শ্বশুরের সামনে যে থতমত খেয়ে যায়, হাতের থেকে জিনিস পড়ে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, কিন্তু অন্য সময় হাজবেন্ড বা কোন একটা ননদ বা দেবরের সাথে সেরকম হচ্ছে না, খুব ভালো ভালো আচরণ হচ্ছে, সবকিছু ঠিকঠাক। কিন্তু যেই ইয়ের কাছে যাচ্ছে, শ্বশুরের কাছে যাচ্ছে, তখন তার অ্যাটেনশন টার্ন হয়ে যাচ্ছে, মাসল অবে করছে না, তার উইলটাকে অবে করতেছে না, হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে, কাঁপতেছে, থতমত খেয়ে যাচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আমরা অনেক সিনেমাতে এরকম সিন দেখি, এখন আমার দু একটা সিনেমার কথা মনে পড়লো। এই ক্ষেত্রগুলো কিন্তু জেলসিমিয়ামের একটা বিশেষ লক্ষণ, একটা পিকুয়ারেস, এটা মাথায় রাখবেন। এরপরে যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে হেল অ্যামোলারেটেড বাই বিং হেল্ড, হচ্ছে হেল্ড এমএল বিং হেল্ড, হেল্ড এমএল, কেউ যদি তাকে সহযোগিতা করে তখন তার ভালো লাগে, মানে সে কারো শক্তির সহযোগিতায় সামনে অগ্রসর হতে পারে। কমজোর ব্যক্তি কি হয়, কমজোর ব্যক্তি যে দুর্বল, সে কি হয়, কোন শক্তিশালী ব্যক্তিকেই তো চায়। আমি সেদিন যেরকম বললাম যে মহিলা তার 10 বছরের বাচ্চাকে নিয়ে আসছে, অথচ তার প্রবলেম হচ্ছে কেন, যে তার হাজবেন্ড চিটাং চলে গেছে, এই যে আমি একাই হয়ে গেছি, একাই হয়েছে, বাচ্চা আছে যে, না ও তো, ওই আমার কি করবে, আমি তো ওর করি। তার মানে জেলসিমিয়ামের দুর্বল লাঠি চলবে না, দুর্বল সাপোর্ট চলবে না। আমরা কি হয়, একটা গাছ অনেক শক্তিশালী একটা গাছ যেরকম করে হেলে পড়ে যায় রাস্তার ধারে, এখন ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে যাচ্ছে, তখন আমরা কি করি, একটা মজবুত লাঠি দিয়ে, বাঁশ দিয়ে এরকম করে আমরা শক্তিশালী একটা লাঠি দিয়ে বা কাঠ দিয়ে, যাই হোক, আমরা এরকম করি। আমাদের পিলার যখন পড়ে যায় তখন আমরা ওইভাবে টাইট করে ইয়ে দিই, তাই না, ঠেলা দিয়ে রাখি। এই বাঁশ কি করছে, গাছটাকে সোজা করে খাড়া করে রাখে। আর যদি বাঁশটা আমি হটেনি তাহলে গাছটা কিন্তু আবার পড়ে যাবে, ঠিক আছে। আপনার ধরেন ছোট বাচ্চা যখন দাঁড়ানো শিখে তখন কি হয়, এই দাঁড়াতে উঠছে, ভালো করে কল্পনা করেন, দাঁড়াচ্ছে, ধপ করে পড়ে যাচ্ছে, কিন্তু আপনার
সহযোগিতায় তার সহযোগিতা আপনার আঙ্গুলটা দিয়ে দেন, আপনার আঙ্গুলটা ধরে নেবে, এবার এরকম করে জোর করে ধরে বাচ্চা কিন্তু সহজে দাঁড়াতে পারবে। মানে কি? মানে হেল্ড ওই জিনিসটাকেই করা হয় যে নিজে এত শক্তিশালী না, যে নিজের বলে বা নিজের শক্তিতে দাঁড়াতে পারে না, নিজের শক্তিতে বা নিজের বলে দাঁড়াবে বা চলবে সেটা পারে না, এরকম পার্সনকে হেল্ড করা হয়। ঠিক আছে, এখানে হেল্ড কিভাবে হলো? এখানে এই মহিলা বলছে স্যার চেম্বারে ঢোকার সময় অনেক সময় প্যারালাইসিস রোগী তাদের সাপোর্ট নিয়ে আসে, কাউকে ধরে নিয়ে আসে, হয়তো ছেলে অথবা মেয়ে তাদের ঘাড়ে বা হাতে ধরে। তারপরেও দেখবেন যে চেম্বারে ঢুকতেছে, হয়তো চেম্বারে ঢোকার সময় দরজাটা আগে ভালো করে ধরে তারপরে সে স্টেপ নেয়। হ্যাঁ, এটাই এটা আমার কাছে মনে হয় যে হেল্প। ডেফিনেটলি হেল্প, ডেফিনেটলি হেল্প। সে পারছে না, তার একটা শক্তপোক্ত সহযোগিতার দরকার। মহিলা কি বলছিল, স্যার আমি আপনার সাথে এত কথা বলছি, আমার কোনো প্রকার হেজিটেশন হচ্ছে না, আমি হেজিটেশন ছাড়াই বলতে পারছি, কারণ আমার কাছে মনে হচ্ছে আপনি আমাকে বুঝতে পারছেন। আমি তাকে বেসিক্যালি কোনো নেগেটিভ কথা বলিনি, আমি সাধারণত নেগেটিভ কথা বলিও না, কোনো রোগীর ক্ষেত্রেও বলি না। এবং সে আমার কাছ থেকে আমি যে নেগেটিভ কথা বলবো না এটা সে ভালো করেই জানে, সে আমাকে বুঝছে যে আমি তাকে নিয়ে নেগেটিভ কথা বলবো না। হ্যাঁ, এবং আমার সাথে কথা বলার সময় তার মধ্যে এক ধরনের আমার উপরে বিশ্বাস, আমার ধরনের এক ধরনের বিশ্বাস যেটা তাকে সাপোর্ট দিচ্ছিল, শক্তি দিচ্ছিল, হেল্প করে রাখতেছিল। খুব সূক্ষ্মভাবে বোঝেন, আমার সাথে আমি নেগেটিভ কথা বলতেছি না, আমার সাথে কথা বললে সে একদম পেটের সব কথা বলে যাচ্ছে, সে আলোচনা চালিয়ে যাচ্ছে, কোনো প্রকার ব্রেকডাউন নাই, মাঝে মধ্যে একটু লো হচ্ছিল কিন্তু তারপরেও সে আলোচনা চালিয়ে যাচ্ছে, যেন সে আমার কাছ থেকে সাপোর্ট পাচ্ছে, সাহারা পাচ্ছে, তার আমার সাপোর্টে তার কথা বলার শক্তিটা বাড়ছে। কথা বলার জন্য যে শক্তিটা লাগে, যে এনার্জি লাগে, সেটা আমার এই যে আমি তাকে অপলক দেখতেছি, একটা মিষ্টি হাসি দিচ্ছি, ও আচ্ছা জি ঠিক আছে, এরকম করে একটা সাপোর্ট দিচ্ছি, এই সাপোর্টে সে দীর্ঘ সময় ধরে কোনো প্রকার হেজিটেশন ছাড়াই বলে যেতে পারে, কোনো প্রকার টেনশন ছাড়াই বলে যেতে পারছিল। অথচ তার নিজের চেম্বারে রুগী এসে যখন কথা বলে বা তার শাশুড়ি যখন নেগেটিভ সামান্যতম নেগেটিভ রিমার্ক করে, নেগেটিভ এক্সপ্রেশন দেয়, তখন সে তার আত্মবিশ্বাস ঢেলে পড়ে, সে দুর্বল হয়ে পড়ে। বলে না যে বলছিল যে স্যার আমি রুগী দেখতে দেখতে মনে হচ্ছে আমার হাত পা ছেড়ে দিচ্ছে, সে কিন্তু স্পষ্ট এই কথাই বলেছে, কিন্তু আমার সাথে কথা বলতে যে সে কিন্তু একটা মুহূর্তে অস্পষ্ট হয়ে পড়েনি, একটা মুহূর্তেও তার হাত পা এরকম নেতিয়ে পড়েনি। আমি কি বুঝাতে পারলাম? দেখেন কোন জায়গায় নিলাম। আমিনুল ভাই যে উদাহরণটা দিল সেটা হলো ফিজিক্যাল লেভেলের হেলথ ডিজায়ার, আর আমরা মাইন্ডে যে আমি যে কথাটা আপনাদেরকে এতক্ষণ ধরে বুঝালাম বললাম, এটা হলো মাইন্ডের লেভেলে হেলথ ডিজায়ার। ঠিক আছে, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যদি মাইন্ড লেভেলের ইয়েটাকে নিতে পারি, তাহলে আপনি মানুষকে, আমাদের কি ট্রিট দ্য পেশেন্ট, মানুষকে বুঝতে হয়, মানুষকে আপনি বুঝতে পারবেন। তাহলে এই রুব্রিক্সের জিস্ট হলো সে নিজেকে ঠিকভাবে বজায় রাখার জন্য কোনো মজবুত এবং প্রেমময় সাহারার প্রয়োজন পড়ে। প্রেমময় এটা একটা দরকার, কর্কশ না, প্রেমময়, শক্তিশালী, শক্তপুক্ত এবং প্রেমময় সাহারার প্রয়োজন হতে পারে। এই সাহারা যে কোনো প্রকার হতে পারে, যে কোনো প্রকার ওষুধ নিয়মিত খায়, যেমন ধরেন যে ডিপ্রেশনের রুগী আপনারা পাবেন, ডিপ্রেশনের রুগীরা এসে এরা কি করে, মুড অন রাখার জন্য মুড অন খায়, মুড অন টাইপের মেডিসিন খায়, ইয়ে খায়, ডোপামিন খায়, তাই না, ডোপামিন ট্যাবলেট খায়। তো এগুলা কি করে, তার মুডটাকে ঠিক রাখার জন্য এই ওষুধ সহযোগিতা করে। যদি সে ওই ওষুধ না খায় তাহলে সে ঠিক মতো চলাচল করতে পারবে না। আমাদের একটা স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্ট ডোপামিন খেয়ে 2 ঘন্টা সে চলে, ডোপামিন খেলে তখন হাঁটতে পারে, চলতে পারে, 2 ঘন্টা পরে ডোপামিনের ইফেক্ট শেষ, তার বডি আবার কলাপস হয়ে যায়। ঠিক আছে, তো এটাও কিন্তু এক ধরনের হেলথ। হ্যাঁ, সে ওষুধ দ্বারা হেলথ হতে চাচ্ছে। আবার একইভাবে মেন্টাল লেভেলে কি হয়, অনেক ব্যক্তি আপনারা পাবেন, অনেক পার্সন আপনারা পাবেন যারা অন্যের থেকে প্রশংসা পেতে ভালো লাগে, অন্যের থেকে প্রশংসা শুনতে তার ভালো লাগে। আপনি প্রশংসা করবেন, অনেক কাজ করে, কাজের মেয়েদেরকে দেখবেন অনেক প্রশংসা করছেন, কাজের মাত্রায় ফাস্ট করছে, কিন্তু প্রশংসার সামান্যতম যদি অভাব হয়ে যায় তাহলে ওই ব্যক্তির কাজের যে মানসিকতা, মনোবল, সেটা ভেঙে যায়। আবার কিছু ব্যক্তি আছে, যদি প্রশংসা করা হয় তখন দেখবেন যে তারা আপনাকে সাপোর্ট দিবে, তারা উল্টা আপনাকে হেল্প করা শুরু করবে, আপনার যাবতীয় কাজে হাত বাড়াবে, এরকম। তাহলে এক ধরনের কমজোরিপূর্ণতা অনুভব থাকে, যার কারণে
কোনো প্রকার সাপোর্টের সহযোগিতায় চলে বা চলার ইচ্ছা রাখে, এই রুব্রিক্সের অর্থ। এই কারণে মেয়েটি বলতেছিল আমাদের অন্যদের দোষ খোঁজার বা দোষ দেওয়ার চেয়ে নিজেকে শোধরানো উচিত। মেয়েটা এই কথা বলতেছিল। এর অর্থ কি, এই মেয়েটা তার দুর্বলতা পুরো অনুভূতি তার মধ্যে আছে এবং এই দুর্বলতা হটানোর জন্য, নিজেকে বলিষ্ঠ বানানোর জন্য সে এই কথাটা বলতেছিল। যে খুব সুন্দর কথা বলছে। আমরা স্টুডেন্টদের কাছ থেকে অনেক কিছু শিখে, অন্যের দোষ খোঁজাচ্ছে, দোষ ধরার থেকে নিজেকে শোধরানোটা উচিত। আর কি বলছিল যে স্যার, আমি যখন কারোর সাথে কথা বলি তখন আমি এটা অনুভব করি যে সামনের জন আমার কথা বুঝতে পারছে, তখন আমি তার সাথে ঠিক মতো কথা বলতে পারি, পূর্ণ আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারি, যেমনটা আমার সাথে কথা বলে সে পাচ্ছিল। ঠিক আছে, তো এটাও কিন্তু হেল্ড বিং অ্যামুলেটেড, হেলড্যামেন, এটাও কিন্তু হেলড্যামেন। এরকম স্থিতিতে নিজেকে সহজে ভালো মনে করে বা সুবিধাজনক ভাবা হয়। আচ্ছা, এরপরে এই ভাবনাটাও কিন্তু আবার আপনি লাইট ডিজায়ার ফরেও নিতে পারেন। লাইট ডিজায়ার ফর, আমি পজিটিভ লাইট দিচ্ছি বলেই না সে ইয়ে করছে, সে তো এমন কাউকে হেল্ড করেনি, তার শাশুড়িকে তো আর হেল্ড করেনি। হেল্ড অ্যামুলারেট মানে শাশুড়ি হেল্ড করে নিল আর হয়ে গেল, তা কিন্তু না। যে পজিটিভ লাইট দিচ্ছে, লাইট ডিজায়ার ফর পজিটিভলি, যে পজিটিভ লাইট দিচ্ছে তাকেই সে হেল্প করতেছে। তাহলে দেখেন এখানেও কিন্তু হেল্ড ডিজায়ার ফর, লাইট ডিজায়ার ফর পজিটিভলি চলে আসলো। আরেকটা রুব্রিক্স একটু আলোচনা করে শেষ করে দিতে চাই, সেটা হলো এলমেন্ট ফ্রম ফাইট। ফাইট মানে ভয় থেকে আসে। ফাইট হচ্ছে হঠাৎ করে তীব্র ভয় পাওয়ার কারণে অসুস্থ। এই মহিলাটা গল্প করতেছিল যে বিয়ের পরে সে যখন শ্বশুর বাড়িতে গেল তখন অনেক ঝামেলা হলো, অনেক ঝামেলা শুরু হয়ে যায়, ভয়ানক, এবং এটা হঠাৎ করে ভয়ানক আকার ধারণ করে, উল্টাপাল্টা ব্যবহার করা শুরু করে শাশুড়ি। তখন স্যার আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, যেটা তার মনের মধ্যে একটা গভীর প্রভাব তৈরি করেছে। এখনো মহিলা কি বলছে, এখনো আমার শাশুড়িকে অনেক বেশি ভয় লাগে। তো এই যে ভয় লাগা, ভয় ভীতির, এইটা হচ্ছে এলমেন্ট। এটা কিন্তু ডিজিজ না, কিন্তু শাশুড়িকে দেখলে তার আগেকার কথা মনে পড়ে যায়। এখান থেকে কিন্তু আরেকটা সুন্দর রুব্রিক্স চিন্তা করা যায়, সেটা কি বলেন দেখি। শাশুড়ির কথা শুনলেই শাশুড়িকে দেখলেই আমার সে তখনকার কথা, ভয়াবহ স্মৃতি মনে পড়ে যায়। হ্যাঁ, ফেয়ার অডিয়েন্স না, ফেয়ার তো ভয় সামনে, অলরেডি তার মনে পড়ে যায়। আপনারটা হয়েছে, আমিনুল ভাই হয়েছে, কিন্তু রুব্রিক্সটা হচ্ছে এটা, এলিমেন্ট ফ্রম ফাইট অফ অ্যান অডিয়েন্স। খুব সুন্দর, অডিয়েন্স মনে রেখেছেন, খুব সুন্দর, ধন্যবাদ ডক্টর আমিনুল ইসলাম। মানে কি, মানে ভয় তৈরি হওয়ার কারণ, এবং ভয় ডরটা ওই সময়ে যে ভয় ডর আজও তার কাছে যন্ত্রণাদায়ক মনে হয়, অনেক বেশি কষ্টকর স্থিতি মনে হয়। আজও শাশুড়ির সাথে কথা বলার সাহস সে পায় না। শাশুড়ির সাথে কথা বলতে বা তার সাথে কথা বলার কথা ভাবতেই, কল্পনা করতেই তার মনের মধ্যে এক ধরনের ভয় তৈরি হয়ে যায়। আমাকে হেডমাস্টার সাহেব পিটাইছে, এরপরে হেডমাস্টারের রুমের সামনে দিয়ে যেতেই আমার সেই কথা মনে পড়ে যায়। আমি কিন্তু এখন অসুস্থ হচ্ছি না, আমার মধ্যে ফিয়ার নাই, কিন্তু আমার মধ্যে এলিমেন্ট তৈরি হয়েছে, কি ফাইট অফ অ্যান অর্ডিয়েন্স। ওই যে হেডমাস্টার আমাকে পিটাইছিল প্রথম দিকে, ওইটা আমার মাথার মধ্যে রয়ে গেছে, বুঝতে পারছেন? তো শাশুড়ির সাথে কথা বলা অনেক কষ্টকারী, মানে অর্ডেল। বিয়ের পর থেকেই তার শাশুড়ি তাকে বকাঝকা শুরু করে, এই কারণে আজ পর্যন্ত শাশুড়ির সাথে কথা বলার সাহস সে জোগাতে পারে না। শাশুড়ি অশিক্ষিত, সে রাজশাহী ইউনিভার্সিটিতে মাস্টার্স করা, ডেফিনেটলি একটা শিক্ষিত মহিলা, কিন্তু সে একটা অশিক্ষিত মহিলার সাথে কথা বলতেও তার মধ্যে এক ধরনের সংকোচ, এক ধরনের ভয় তৈরি হচ্ছে, এক ধরনের যন্ত্রণা তৈরি হয়, মানে অর্ডেলের সমান মত। ঠিক আছে।